হ্যালো সবাইকে, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি 50টা জিকের প্রশ্ন উত্তর নিয়ে। আজকে আমাদের 6 নম্বর সেট। প্রত্যেক দিনের মতন আজকেও আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিই যে যুদ্ধে কিন্তু টিকে থাকতে গেলে জিকে খুব ভালো করে পড়তে হবে, এবং জিকের ক্ষেত্রে কিন্তু খুব এফেক্টিভ হয় এই যে আমরা এমসিকিউগুলো করছি সেই এমসিকিউগুলো, কারণ এই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমি বাছাই করে তোমাদের জন্য প্রত্যেক দিন নিয়ে আসি, এবং এই প্রশ্নগুলোই কিন্তু তুমি তোমার আপকামিং যে এক্সামটা আছে ডাব্লিউবি এবং কেপি, যেটার হিউজ ভ্যাকেন্সি, যেটাতে ক্র্যাক করা তোমাদেরকে স্বপ্ন, সেই ক্র্যাক করার স্বপ্নের দিকে কিন্তু এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তোমাকে এই প্রশ্নগুলো খাতা পেন নিয়ে বসে পড়ো, প্রশ্নগুলো নোট ডাউন করা শুরু করে দাও। যেদিন পরীক্ষা দিতে যাবে পরীক্ষার হল থেকে বেরিয়ে সবার আগে এসে আমার ভিডিওতেই কমেন্ট করে জানিও যে কতগুলো প্রশ্ন এখান থেকে কমন পেয়েছে। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। দেখো আমাদের প্রথম প্রশ্ন কি আছে, কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন? অর্থাৎ কোন খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য নাকি স্নেহ জাতীয় খাদ্য নাকি শ্বেতসার জাতীয় খাদ্য নাকি গ্লুকোজ জাতীয় খাদ্য, কোন খাদ্যে আমাদের নাইট্রোজেনটা থাকে? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ। ঠিক আছে, অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্যে আমাদের নাইট্রোজেন থাকে। নেক্সট প্রশ্ন দেখো কি আছে আমাদের, ব্যাকেলাইট যে তৈরি হয় ফর্মালডিহাইড দিয়ে, সেই ফর্মালডিহাইডের সাথে আর কিসের আমাদের কি হয় বিক্রিয়া সেখানে আমরা ঘটাই, মানে আর কিসের সাথে ফর্মালডিহাইড রিয়াকশান করে আমাদের ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি করে? তো ক্লোরোফর্ম তো হবেই না, বুঝতেই পারছি। বেনজিন নাকি ফেনল নাকি ন্যাপথলিন? তো এক্ষেত্রে আমার সঠিক উত্তর কী হয়ে যায়? অপশান সি, ফেনল। অর্থাৎ যেটাকে আমরা ফিনাইল বলি আমাদের চলতি কথা, সেখান থেকে ফেনল কথাটা এসছে অনেকটা, মানে ফেনলের একটা বিষয় হচ্ছে ফিনাইল, আমাদের সেইটার থেকে আসে। তো ফর্মালডিহাইডের সাথে ফেনল, যেটার আমরা বিক্রিয়াতে কী পাই? ব্যাকেলাইট প্লাস্টিক পাই। নেক্সট প্রশ্ন, মানুষের দেহের ভারসাম্য রক্ষা করে যে অঙ্গ তার নাম কি? মানুষের দেহের ভারসাম্য রক্ষা করে যে অঙ্গ তার নাম হচ্ছে আমাদের কর্ণ। ঠিক আছে, কর্ণের মধ্যে একটা আমাদের ফ্লুইড থাকে, আমি তোমাদেরকে বলেছিলাম যে কানের ভিতরে একেবারে অন্তঃকর্ণে একটা আমাদের ফ্লুইড থাকে, যে ফ্লুইডটা কিন্তু আমাদের কী করে? মানুষের দেহের ভারসাম্যটাকে রক্ষা করে। অর্থাৎ যদি এরকম কোনো সময় হয়, তুমি দেখবে যে তুমি চোখও বন্ধ করে দিয়েছো এবং দুই কানকে আঙুল দিয়ে একেবারে চেপে দিয়েছো, দেখবে তুমি কিন্তু ঠিক করে হাঁটতে পারছো না। হাঁটতে গেলে কেমন তোমারটা লাগবে, তোমার মনে হবে যে তুমি ভারসাম্য হারিয়ে ফেলেছো। একদিন বাড়িতে ট্রাই করে দেখো। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে আরেকবার বলে দিই যে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে কিন্তু পুলিশ পরীক্ষা স্পেশাল সংগ্রাম ব্যাচ ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে, যেখানে জিকে, ম্যাথ, রিজনিং এবং ইংলিশ এই 4টে সাবজেক্টই, কারণ তোমরা জানো এখন ডাব্লিউবি সিঙ্গেল ফেজে এক্সাম হবে, 4টে সাবজেক্টই তোমাদের থাকবে, এবং এই 4টে সাবজেক্টকেই বেসিক টু অ্যাডভান্স অধ্যায়ভিত্তিক থিওরি এবং এমসিকিউ ক্লাস কিন্তু তোমাদের জন্য হবে। ঠিক আছে, তুমি জানো সিআরপি একাডেমি আমাদের বিগত বছরগুলোতে কীরকম সাকসেস রেট দিয়েছে, এবং তুমি যদি মনে করো যে তোমার সাকসেস জার্নির হাত তুমি সিআরপি একাডেমির সাথে ধরবে, তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে। চলো বেশি কথা না বাড়িয়ে নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন আমাদের, বৈদ্যুতিক মেন লাইনে যে ফিউজ তার ব্যবহার করা হয়, সেই ফিউজ তার একটি সংকর ধাতু। ঠিক আছে, যেটার উপাদান কী কী? দেখো, ফিউজ তার আমাদের এমন একটা তার, যে তারটা কী হয় আমাদের খুব, মানে এটার গলনাঙ্ক খুব বেশি হয়। মানে গলনাঙ্ক খুব বেশি হয় মানে কি, মানে অনেকটাও হিট সহ্য করতে পারে ফিউজ তার। ঠিক আছে, অনেকটা বেশি ও মানে রোদ এগুলো সহ্য করতে পারে, না হলে কী হবে, কারেন্ট যাচ্ছে ধরো বিভিন্ন রকমভাবে আমরা কী করি, বিভিন্ন রকমভাবে আমাদের দেওয়া হয়, ফিউজ ইউজ করা হয়। কখনো 440 ভোল্টে ফিউজ ইউজ করা হচ্ছে, কখনো 220 ভোল্টে ফিউজ ইউজ করা হচ্ছে, বিভিন্ন ভোল্টের জন্য কিন্তু ফিউজ ইউজ করা হয় আমাদের, যাতে কি যাতে ওর থেকে বেশি যদি আমাদের কারেন্ট ওর মধ্যে দিয়ে পাস হয়, তাহলে ওটা কী হবে, ফট করে কাট হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে আমাদের ফিউজ তারের বৈশিষ্ট্য। তাহলে কোন কোন ধাতু এক্ষেত্রে ইউজ করা হচ্ছে? টিন এবং সীসা, এই দুটো ধাতুর সংমিশ্রণে কিন্তু আমাদের ফিউজ তারটা তৈরি হয়। নেক্সট প্রশ্ন দেখো, একটি পরজীবী উদ্ভিদের নাম কি? পরজীবী উদ্ভিদ অর্থাৎ যে উদ্ভিদ অন্যের উপর বেঁচে থাকে। ঠিক আছে, অন্যের পরজীবী মানে অন্যের উপর নির্ভর করে জীবিকা নির্ধারণ করা, তাকে পরজীবী বলে। সঠিক উত্তর কি? স্বর্ণলতা। অপশান এ হচ্ছে স্বর্ণলতা। দেখো, এই ধরনের প্রশ্নগুলোতে তো তোমাকে আর কিছু বিশেষ কিছু ব্যাখ্যা দেওয়ার নেই, যে আমি তোমাকে ব্যাখ্যা দেবো এখন যে কেন স্বর্ণলতা, কেন ধান নয়। তো ধান নয় এটা বুঝতেই পারছি, সূর্যশ্রী নয় বুঝতেই পারছি। ঠিক আছে, তো এগুলো কিন্তু একটু মুখস্থ করারই মতনই প্রশ্ন। চলো নেক্সট, ডিএনএ তন্ত্র গঠিত হয়, ডিএনএ কীরকমভাবে গঠিত হয়? ঠিক আছে, ডিএনএর পুরো কথা কি? ডিএনএর পুরো কথা হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এটা ডিএনএর ফুল ফর্ম। এবার ডিএনএ কীভাবে তৈরি হয়? ডিএনএ হচ্ছে হাইড্রোজেন বন্ধনী দ্বারা তৈরি হয়। ঠিক আছে, ডিএনএ স্ট্রাকচারটা কি? আমাদের হাইড্রোজেন বন্ধনী ATGC। ঠিক আছে,
তো এই হচ্ছে আমাদের বন্ড থাকে ডিএনএতে, এটিজিসি বন্ড থাকে। আমি ডিটেলস তোমাদের যাচ্ছি না, ঠিক আছে। এর সাথে বন্ডিং তৈরি করে। তো কীভাবে বন্ডিং তৈরি হয়, কীভাবে না হয়, এগুলো সব আমরা থিওরি ক্লাসে বরং ভালো করে পড়বো। এখন আমি আর এটাকে নিয়ে টানছি না, তাহলে আমাদের কী হবে, আমরা প্রশ্ন শেষ করতে পারবো না বা অনেকটা লেন্দি হয়ে যাবে। নেক্সট দেখো রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট হচ্ছে আমাদের 90% ইথাইল অ্যালকোহল ও জলের মিশ্রণকে আমরা বলি কি রেকটিফাইড স্পিরিট, ঠিক আছে। ইথাইল অ্যালকোহল, যেই অ্যালকোহলটাকে আমরা পাতি মানে বাংলাতে যেটাভাবে চিনি সেটাই এ অ্যালকোহল, ঠিক আছে, যেটাকে আমরা মদ্যপান বলি, সেই জিনিস অ্যালকোহল। তো সেই 90% ইথাইল অ্যালকোহলের সাথে যখন 10% জল মেশানো হয় তখন সেটাকে রেকটিফাইড স্পিরিট বলে, ঠিক আছে, বোঝা গেছে। চলো নেক্সট প্রশ্ন হচ্ছে কোনো একদিন বায়ুর উষ্ণতা এবং চাপ যদি উভয়ই দুটো বৃদ্ধি পেয়ে যায় তাহলে বায়ুতে শব্দের বেগ কী হবে? অর্থাৎ আমার যে বায়ুর যে ঘনত্ব ছিল, বায়ুর ঘনত্ব, সেই বায়ুর ঘনত্বটা হঠাৎ কী হয়ে গেছে, হালকা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এর মধ্যে দিয়ে শব্দের যে আমার গতিবেগ, সেই শব্দের গতিবেগটা কী হবে? দেখো হঠাৎ করে যদি বায়ুর চাপ এবং উষ্ণতা দুটোই হ্রাস পায় তাহলে এই যে বায়ুর চাপ এবং উষ্ণতা দুটোই বৃদ্ধি পায়, অর্থাৎ এগুলো অনেক বেশি কাছাকাছি চলে আসে, অনেক বেশি আরও ঘন হয়ে যায়। যত বেশি ঘন হয়ে যাবে তত কী হবে বলো তো, তত বেশি শব্দের গতিবেগ বেড়ে যাবে ফার্স্টে, ঠিক আছে। যেরকম বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে কী হয়, শব্দ দ্রুত যায়, জল মাধ্যম থেকে আরও কঠিন, যেটা লোহার মধ্যে শব্দ আরও দ্রুত যাবে। কিন্তু এর সাথে সাথে আরও একটা জিনিস আছে, যে বায়ুর মানে উষ্ণতাও আমি বৃদ্ধি পাচ্ছি, ঠিক আছে, উষ্ণতাটাও আমি বৃদ্ধি পাই দিয়েছি, সেক্ষেত্রে কী হবে, হ্রাস পেয়ে যাবে। অর্থাৎ প্রথমে বৃদ্ধি এবং পরে হ্রাস, এই জিনিসটা আমরা দেখতে পাবো। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট, বৃক্ক থেকে আমাদের যে হরমোন, প্রধান যে হরমোনটা নিঃসৃত হয়, সেই হরমোনটার নাম কি? সেই হরমোনটার নাম হচ্ছে রেনিন। অপশান বি আমাদের সঠিক উত্তর, রেনিন হচ্ছে এটার উত্তর। এবার দেখো রেনিন যদি বৃক্ক থেকে নিঃসৃত হয়, তোমরা বলবে যে আমি তোমাদেরকে একটা জিনিস দিই, এটা HW, এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের জন্য যে প্রশ্নটা থাকবে যে FSH, ঠিক আছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন, FSH এটা কোথা থেকে নির্গত হয়? এটা তোমাদের জন্য থাকবে হচ্ছে HW। FSH হরমোন বা ফলিকল স্টিমুলেটিং হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? তাহলে নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, কোন প্রাণীটির ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়? অসম্পূর্ণ রূপান্তর কথাটার মানে হচ্ছে রূপান্তর। তুমি দেখবে যখন প্রজাপতি হয় তখন পিউপা মানে লার্ভার থেকে পিউপার থেকে প্রজাপতি হয়, এটা হচ্ছে স্টেজ হয়। কিন্তু আরশোলার ক্ষেত্রে কি হয়, এই জিনিসটা কমপ্লিট হয় না। আরশোলার ক্ষেত্রে কী হয়, এই জিনিসটা আমরা কমপ্লিট দেখতে পাই না, এটা হচ্ছে আরশোলার ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য। অর্থাৎ প্রপার লার্ভা স্টেজ, লার্ভার পরে পিউপার মধ্যে দিয়ে যে প্রজাপতিটা হয় না, লার্ভা থেকে ধরো আরশোলা হয়ে গেল, ঠিক আছে, তার সাইকেলটি ইনকমপ্লিট অবস্থায় আরশোলাতে রূপান্তরিত হয়ে যায়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আরশোলা, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একক শর্করা? এটাকে একটু ঠিক করে নিও, একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে হচ্ছে কোনটি, ঠিক আছে, কোনটি একক শর্করা? একক শর্করা কি মানে একটা মাত্র শর্করা, একক শর্করা, দ্বি শর্করা, ত্রি শর্করা, বহু শর্করা, এরকম আছে। তো একক শর্করা কি হবে? উদাহরণ আমাদের গ্যালাক্টোজ, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কি আছে আমাদের, নিচের কোন দ্রবণটি জলে দ্রাব্যতা দেখায়? ঠিক আছে, ওটা হচ্ছে অতিক্রান্ত দ্রব্যতা, এরকম একটা হবে। এখানে হয়তো প্রশ্নটা একটুখানি আমাদের প্রিন্টিং মিস্টেক আছে, এটা প্রিন্টিংটা একটু ঠিক করে নিতে হবে, এটা একটুখানি তোমরা একটু ঠিক করে নিও জিনিসটা। এটা হচ্ছে ব্যতিক্রান্ত দ্রব্যতা দেখায়, ঠিক আছে, এটা ব্যতিক্রান্ত দ্রব্যতা দেখায় হবে, এটা একটু ঠিক করে নিও জিনিসটা। এটা হয়তো স্পেলিংটা একটুখানি ভুল আছে। তো এটার সঠিক উত্তরটা কী হয়ে যাবে? সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের KNO3, ঠিক আছে, KNO3। চলো নেক্সট প্রশ্ন দেখো আমাদের কি আছে, নিচের কোন মৌলের আইসোটোপ নেই? এই প্রশ্নটা কিন্তু আমি আগের দিনও করিয়েছিলাম, যে নিচের কোন মৌলের আইসোটোপ নেই, ঠিক আছে, অক্সিজেন, ক্লোরিন, টিন নাকি সোডিয়াম? অক্সিজেনের আইসোটোপ আছে, ক্লোরিনের আইসোটোপ আছে, সোডিয়ামের আইসোটোপ আছে, স্বাভাবিকভাবে টিনের কোনো আইসোটোপ নেই, স্বাভাবিক ব্যাপার এটা, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি তৃতীয় শ্রেণীর লিভার? ঢেকি নাকি মানুষের চোয়াল নাকি হাতে টানা গাড়ি নাকি সাধারণ তুলাযন্ত্র? আমি একদিন বলেছিলাম তৃতীয় শ্রেণীর লিভারে কী হয়, যেটা রেজাল্ট সেটা সাধারণত একের কম হয়, তাই না? আমি তোমাদেরকে বলেছিলাম। তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে? মানুষের চোয়াল, ঠিক আছে, মানুষের চোয়াল হবে হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর লিভার। ঢেকি, হাতে টানা গাড়ি, সাধারণ তুলাযন্ত্র কিন্তু নয়। লিভার থেকে কিন্তু আজকাল পরীক্ষাতে ভীষণ প্রশ্ন দিচ্ছে যে কোনটা কোন শ্রেণীর লিভার, ঠিক আছে। লিভার কিন্তু একটা ডিটেলস চ্যাপ্টার, এই জন্য কিন্তু আমাকে ফিজিক্সের চ্যাপ্টার পড়তে হবে, লিভারের চ্যাপ্টার পড়তে হবে, এবং এগুলো কিন্তু না পড়লে, এগুলো মানে ডিটেলস থিওরি হিসাবে না জানলে কোনো দিনই একটা ক্লাসে 30 সেকেন্ডের মধ্যে এর ব্যাখ্যা
করে বুঝিয়ে দেওয়া কিন্তু ইম্পসিবল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লিন তাপ কত? সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লিন তাপ কত? 80 ক্যালোরি। ঠিক আছে, 80 ক্যালোরি। আচ্ছা, লিন তাপটা কি? লিন তাপ হচ্ছে মানে এমন একটা তাপ, ঠিক আছে, এমন একটা তাপ যে তাপে কি হয় আমাদের মানে অবস্থার পরিবর্তন ধরো হচ্ছে না, মানে ধরো একটা কঠিন অবস্থায় আছে, ধরো এটা একটা কঠিন অবস্থা, ঠিক আছে, কঠিন থেকে আমি কি করছি, জলে রূপান্তরিত আমি ধরো হব, মানে অবস্থার আমি পরিবর্তনটা ঘটাতে চাইবো, এটাই আমার হচ্ছে বিষয়। ঠিক আছে, এমন কোন তাপমাত্রা যে তাপমাত্রাটা দিলে অবস্থা আমাদের চেঞ্জ হবে না, ভালো করে বুঝবে, অবস্থাটা আমাদের চেঞ্জ হবে না, কিন্তু মানে আমাদের ওই তাপ মানে কঠিন এবং তরলের যে একেবারে থিন লাইন, মানে একেবারে যে জায়গা থেকে কঠিনটা তরল হচ্ছে এবং তরলটা কঠিন হচ্ছে, সেই যে জায়গাটা, সেই লাইনটা, বর্ডার লাইনটা হচ্ছে জানতে চাওয়া হয়। প্রত্যেকটা জিনিসটা করে লিন তাপ থাকে, যে ওই তাপের পরে সে চলে গেলে কী হবে, সে গলে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বরফের ক্ষেত্রে 80 ক্যালোরি পার গ্রাম। নেক্সট প্রশ্ন, বায়ুতে শব্দের বেগ কিসের উপর নির্ভর করে? ঠিক আছে, বায়ুতে শব্দের বেগ কিসের উপর নির্ভর করে? চাপের উপর নির্ভর করে। যত চাপ তুমি দেবে তত বায়ুর কি শব্দের বেগ কী হবে, বেশি হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। দ্রোণাচার্য পুরস্কার যেই জন্য দেওয়া হয়, দ্রোণাচার্য পুরস্কার আমি আগের দিনই তোমাদেরকে বলেছিলাম যে দ্রোণাচার্য পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? ক্রীড়া প্রশিক্ষণ। এই প্রশ্নটা কিন্তু পুরস্কার মানে অ্যাওয়ার্ড থেকে কিন্তু ভীষণ পরিমাণে প্রশ্ন আজকাল পরীক্ষাটা দিচ্ছে, অ্যাওয়ার্ড থেকে কিন্তু ভীষণ পরিমাণে প্রশ্নোত্তর পরীক্ষাটা দিচ্ছে। তো এই জায়গাটাতে একটু খেয়াল থেকো, ক্রীড়া প্রশিক্ষণের জন্য কিন্তু দেওয়া হয় দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। অর্জুন অ্যাওয়ার্ড কী জন্য দেওয়া হয় তোমাকে? আচ্ছা, অর্জুন অ্যাওয়ার্ড কী জন্য দেওয়া হয়? ঠিক আছে, অর্জুন অ্যাওয়ার্ড কী জন্য দেওয়া হয় এটা আমাকে কমেন্ট সেকশানে তোমরা একটু জানিও। এই যে প্রশ্নগুলো করছি না, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলোর গুরুত্ব কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে যখন পরীক্ষা দিতে যাচ্ছ। যখন পরীক্ষা দিতে যাবে নিজেরাই বুঝে যাবে যে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ, একটা প্রশ্নকেও কিন্তু অবহেলা একদম করবে না। চলো নেক্সট প্রশ্ন থেকে চলে যাচ্ছি, কি আছে দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, প্রথম ভারতীয় উইকেট কিপার যিনি আমাদের ক্রিকেট দলের ক্যাপ্টেন হয়েছেন, এটাকে কেউ ভেবো না যে মহেন্দ্র সিংহ ধোনি, এটাকে কেউ ভেবো না, সঠিক উত্তর হয়ে যাচ্ছে সৈয়দ কিরমানি। সৈয়দ কিরমানি হচ্ছে প্রথম এমন উইকেট কিপার যিনি ভারতীয় দলের ক্যাপ্টেন হয়েছেন, ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছেন। নেক্সট প্রশ্ন দেখো কি আছে আমাদের, আগা খান কাপ দেওয়া হয় এই জন্য, আমি বারবার করে বলেছিলাম যে কাপ সংক্রান্ত প্রশ্ন, অ্যাওয়ার্ড সংক্রান্ত প্রশ্ন খুব পরীক্ষাতে দেয়। তো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে, আগা খান কী জন্য দেওয়া হয়? আগা খান আমাদের দেওয়া হয় হকির জন্য, অপশন বি সঠিক উত্তর, হকির জন্য আমাদের আগা খান কাপ দেওয়া হয়। নেক্সট, মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সাথে যুক্ত? সমাজসেবা, উচ্চাঙ্গ সঙ্গীত, উচ্চাঙ্গ নৃত্য নয় খেলা? দেখো, উচ্চাঙ্গ নৃত্য বলতে এখানে বলা হয়েছে শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে, শাস্ত্রীয় নৃত্যের কথা কিন্তু এখানে আমাকে বলা হয়েছে, এটাই হচ্ছে উচ্চাঙ্গ নৃত্য। তো সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান সি। এবার তোমরা আমাকে যেটা কমেন্ট করে এখানে জানাবে, যে মল্লিকা সারাভাই কোন ক্লাসিক্যাল ডান্সের সাথে যুক্ত? ঠিক আছে, কোন ক্লাসিক্যাল ডান্সের সাথে মল্লিকা সারাভাই যুক্ত? নেক্সট প্রশ্ন, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ঠিক আছে, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর কী হবে, অপশান ডি, সরোদ। দেখো, আমি আগের ক্লাসেও তোমাদেরকে অনেক এরকম বাদ্যযন্ত্র এবং সে কিসের সাথে যুক্তটা করিয়েছি, এবং প্রত্যেক দিন কিন্তু আমি এই ধরনের প্রশ্নগুলো রাখছি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসবেই। নেক্সট প্রশ্ন, বিলায়েত খান কোন ক্ষেত্রের সাথে যুক্ত? বিলায়েত খান যন্ত্রসঙ্গীত। ঠিক আছে, তো এই যে কিছু বিখ্যাত ব্যক্তি এবং তারা কিসের সাথে যুক্ত, দেখো এগুলো পাতি মুখস্থ করার বিষয়, এগুলো তোমাকে এই সেক্টরগুলো জাস্ট তোমার জিকের বই খুলে তোমাকে পড়তে হবে, এগুলো কিন্তু আলাদা করে কিচ্ছু বলার নেই বা বোঝানোর নেই, শুধুমাত্র এটা তোমাদেরকে জানানো। দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? ইন্দোনেশিয়ার মুদ্রা, ঠিক আছে, ইন্দোনেশিয়ার মুদ্রা রুপিয়া। আমাদের ভারতের সাথে খুব মিল পাই, ভারতের মুদ্রার নাম হচ্ছে আমাদের রুপি, তার সাথে কিন্তু ইন্দোনেশিয়ার মুদ্রার ভীষণ মিল আছে, রুপিয়া। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে আমাদের, ফিরোজ শাহ কোটলা ময়দান কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত কিন্তু ফিরোজ শাহ কোটলা ময়দান। ঠিক আছে, মুম্বাইতে তো আমাদের ওয়াংখেড়ে ময়দান অবস্থিত। ঠিক আছে, ওয়াংখেড়ে মুম্বাইতে অবস্থিত, ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং দিল্লিতে ফিরোজ শাহ কোটলা। যারা আমরা ক্রিকেট সম্বন্ধে একটু জানি দেখি, তাদের কাছে এই প্রশ্নটা কোনো মতেই কোনো কঠিন প্রশ্ন হবে না। নেক্সট, নিচের কোন সংস্থাটি ভারতের নৃত্য, নাটক, সঙ্গীত বিকাশের জন্য দায়িত্বপ্রাপ্ত? ঠিক আছে, তো এর মধ্যে দেখো, সঙ্গীত নাটক একাডেমি, ললিত কলা একাডেমি, সাহিত্য একাডেমি নাকি ন্যাশনাল স্কুল অফ ড্রামা? তো ভারতের নৃত্য, নাটক, সঙ্গীত বিকাশের জন্য দায়িত্বপ্রাপ্ত একাডেমি হচ্ছে আমাদের ললিত কলা একাডেমি। ঠিক আছে,
ললিত কলা একাডেমি থেকে আমরা যারা ধরো আঁকা শিখি বা নাচ টাচ শিখি তারা কিন্তু অনেক সময়তে আমরা পরীক্ষাও দিই। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে, এই তো অত্যন্তবার বহুবার পরীক্ষাতে আসা একটা প্রশ্ন। উইলিয়াম জোন্স, ইনি হচ্ছেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা, বহুবার পরীক্ষাতে এসেছে, আবারও পরীক্ষাতে আসবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো কি আছে। অপালা লোপামুদ্রা গার্গী এই বিদুষী তিনজন নারী কোন যুগে ছিলেন? বৈদিক যুগে, এবং বৈদিক যুগের প্রথম হাফে, ঠিক আছে, ফার্স্ট হাফে, বৈদিক যুগের ফার্স্ট হাফে কিন্তু নারীদের আমরা দেখতে পাই খুব উচ্চ স্থান সেখানে নারীরা লাভ করে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু নারীদের অবস্থান আস্তে আস্তে সমাজে নিজের দিকে নামতে থাকে, অর্থাৎ নারীদের অবহেলিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, এগুলো কিন্তু হতে হয় আস্তে আস্তে ক্রমে যত আমরা সময় এগোবে তত। কিন্তু যখন বৈদিক যুগ অর্থাৎ ঋক বৈদিক যুগ, তার প্রথম ধাপে কিন্তু নারীদের খুবই উচ্চ স্থান দেওয়া হতো এবং সেখানে নারী মূর্তি পুজো কিন্তু করা হতো, অর্থাৎ মাতৃশক্তির সাধনা করা হতো। নেক্সট দেখো, কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটান? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত শক শাসনের অবসান ঘটান বলে উনাকে কিন্তু শকারী উপাদানও দেওয়া হয়, উপাধি উনি লাভ করেন, শকারী উপাধি, অর্থাৎ শকদের উনি কী করেছেন, মানে দমন করেছেন, শকারী উপাধি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে আমাদের। মহাবলীপুরম রথ, এই যে মন্দিরগুলো নির্মিত হয়েছিল এটা কাদের সময় নির্মিত হয়েছিল? মহাবলীপুরম রথ আকারের যে বিশিষ্ট মন্দিরগুলো সেগুলো কাদের আমলে নির্মিত হয়েছিল? দেখো, এটা হচ্ছে পল্লব রাজাদের আমলে কিন্তু নির্মিত হয়েছিল। বুঝতেই পারছো যে সাউথে কিন্তু আমাদের এই যে সাউথের যে সমস্ত আর্কিটেক্টগুলো দেখবে এগুলো ভীষণ রকমভাবে মানে আমাদের হিস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। এবং আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম হয়তো আগের ক্লাসে, যে হিস্ট্রি বলো এবং জিওগ্রাফি বলো, ঠিক আছে, প্রশ্ন কোথা থেকে বেশি দেবে আমি তোমাদেরকে কিন্তু জানিয়েছিলাম যে দুটোরই সাউথ যে আমাদের পোর্শনটা আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আমাদের বেশি পরিমাণে দেবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিল? দেখো, প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে যে গীত গোবিন্দের রচয়িতাকে আমাদের এখানে জিজ্ঞেস করেনি, বলেছে গীত গোবিন্দের রচয়িতা আমি জানি কে, তিনি কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর কি হয়ে যাবে? লক্ষণ সেনের সভাকবি ছিলেন কে? আমাদের জয়দেব। চলো নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছে। কার রাজত্বকালে ফতেরপুর সিক্রি আমাদের তৈরি হয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আকবরের আমলে ফতেরপুর সিক্রি আমাদের তৈরি হয়েছিল। কমন প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে এসেছে, আবারও কিন্তু পরীক্ষাতে আসবে, বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছি। শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে গুরু নানক, এই প্রশ্নটা আমি হয়তো আগের দিনও পড়েছিলাম। গুরু নানক, ঠিক আছে, তিনি নানকা সাহিব পাকিস্তান এখানে কিন্তু জন্মগ্রহণ করেন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? মানে এই প্রশ্নটা হয়তো পরীক্ষাতে এতবার এসেছে যে সবার আমাদের মনে থেকে যাওয়ার কথা এই উত্তরটা কি হবে। ঠিক আছে, তো সঠিক উত্তরটা কি হচ্ছে? আমাদের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি হচ্ছে প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি। তোমাদের জন্য HW আমি দিলাম প্রথম মহিলা সভাপতি, এটা আমাকে কমেন্ট সেকশানে জানাবে মহিলা সভাপতির নাম। আমি যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেই হোমওয়ার্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। পরীক্ষাতে এই প্রশ্নগুলো যদি কেউ পড়ে যাও না, ঠিক আছে, যেদিন পরীক্ষা দিয়ে বেরোবে, কেপির পরীক্ষা দিয়ে যেদিন বেরোবে সেদিন আমি তোমাদেরকে দেখাবো যে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়েছি সেই প্রশ্নের থেকে 90% যদি কমন না যেতে পারি সেদিন তুমি আমাকে বলবে। যদি এই প্রশ্ন থেকে 90% কমন না যেতে পারি, অর্থাৎ তোমাদের থাকবে 40টা প্রশ্ন, ঠিক আছে। আমি যদি কেপির কথা বলি 30, আর যদি WEPর কথা বলি প্রিলিমসে 30, 40 থাকবে, 40টা জিকে থাকবে। আর ওদিকে বললে 25, রিজনিং 10 হচ্ছে আমাদের থাকবে, 25, 50, আর 10 হচ্ছে আমাদের 60, আর 40 থাকবে জিকে, 40 জিকে থাকবে না, টোটাল আমাদের 85 নম্বরের পরীক্ষা হবে। তো 50, 60, কত হলো, 60, 70, 80, 25 নম্বরের জিকে থাকবে। তো যাদের 40 নম্বরের জিকে থাকবে সেই 40 নম্বরের জিকের মধ্যে কিন্তু আমি একেবারে তোমাদেরকে কমন দেবো কত, 40-এর মধ্যে চোখ কান বুঝে 35টা জিকে কিন্তু এখান থেকে কমন আসবে। যারা 25টার মধ্যে থেকে চোখ কান বুঝে 22খানা জিকে কমন পাবে, আমি যেগুলো পড়াচ্ছি, ঠিক আছে, একেবারে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, পাচ্ছ। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে হয়? 1911 সালে। আমরা জানি কি জন্য হয়েছিল, যখন বঙ্গভঙ্গ রোধ হয়ে গেল। আগে ছিল কোথায়? আগে ছিল কলকাতায়, 1911 পর্যন্ত কলকাতায় ছিল।
ঠিক আছে, সেখান থেকে আমাদের কি হলো, সেখান থেকে আমাদের বঙ্গভঙ্গের মানে 1911 সাল পর্যন্ত কলকাতাতে ছিল ভারতের রাজধানী, বুঝতে পারছো, কলকাতা। মানে আজকে যদি এটা না স্থানান্তরিত হতো তাহলে ভারতের রাজধানী কোথায় হতো, কলকাতা থেকে। মানে এই যে সরকার চলছে, সেই সরকারটা কোথা থেকে চলতো, কলকাতা থেকে চলতো, বুঝতে পারছো, দিল্লি থেকে নয়, কলকাতা থেকে চলতো। কিন্তু দিল্লিতে স্থানান্তরিত হয়ে গেল আলটিমেটলি, ঠিক আছে। তো এই যে কলকাতাতে যে আমাদের থেকে স্থানান্তরিত হলো, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ইংরেজরা বুঝলো যে ডিভাইড অ্যান্ড রুল করতে হবে, ভাগ করতে হবে, একত্রিত করলে হবে না। একত্রিত করলে আমরা কোনোদিন দেশটাকে চালাতে পারবো না, ভাগ করো। এবং যখন এবং যখন আমাদের বঙ্গভঙ্গ হলো, সে বঙ্গভঙ্গটা 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো, 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার পর 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ হলো, তখন ইংরেজরা বুঝে গেল যে না, এখানে যদি আমি থেমে থাকি তাহলে আমাদের যে মানে ব্রিটিশদের যে শত্রুপক্ষ অর্থাৎ ভারতীয় যে সমস্ত বিপ্লবীরা এতটা আন্দোলনকারীরা এতটা আঘাত হানবে যে এখানে থাকলে হবে না, এদের থেকে দূরে পালাতে হবে। এবং বাঙালিরা কিন্তু খুব স্ট্রং এই জায়গা থেকে, সেজন্য দূরে নিয়ে চলো, দিল্লিতে নিয়ে চলো, তাহলে আমরা ভালোভাবে রাজত্ব করতে পারবো বা সাম্রাজ্য চালাতে পারবো। তাই 1911 সালে চেঞ্জ হয়। নেক্সট কি, সম্পদের নিষ্কাশন। সম্পদের নিষ্কাশন এর সমালোচনা করেন কে? সঠিক উত্তর কী হয়ে যাবে? দাদাভাই নওরোজি। অর্থাৎ ভারত থেকে যে সম্পদ চলে যাচ্ছে, নিষ্কাশ হয়ে যাচ্ছে, সেটার সমালোচনা করেন কে? দাদাভাই নওরোজি। ইংরেজরা যেগুলো নিয়ে গেছিলো, ব্রিটিশরা যেগুলো নিয়ে গেছিলো। নেক্সট প্রশ্ন, ডেকান ট্র্যাপ কোন ধরনের শিলায় গঠিত? আগ্নেয় শিলা। দেখো আমি তোমাদেরকে আবারও বলছি, যত বেশি সাউথ থেকে প্রশ্ন কিন্তু বেশি পরিমাণে দেবে হিস্ট্রি এবং জিওগ্রাফির ক্ষেত্রে। দেখো ডেকান ট্র্যাপ দিয়ে দিয়েছে। নেক্সট, উড়িষ্যার একটি উল্লেখযোগ্য বন্দরের নাম কি? পারাদ্বীপ বন্দর। কোন বন্দরটা কোথায় আছে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। বিশাখাপত্তনম কোথায়, তুতিকোরিন কোথায়, গোপালপুর কোথায়, জানতে কিন্তু তোমাকে হবে, ঠিক আছে। ভারতের বন্দর এবং বিমানবন্দর থেকে প্রশ্ন দেবে, মন্দির থেকে প্রশ্ন দেবে। এই প্রশ্নগুলো তুমি যদি না জানো তাহলে কিন্তু বিপদে পড়বে। নেক্সট, গোদাবরী নদীর একটি প্রধান উপনদীর নাম কি? ইন্দ্রাবতী। অপশান এ সঠিক উত্তর। এই প্রশ্নটা আমি আগেও করিয়েছি, ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু আসবে। ইন্দ্রাবতী হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পেরিয়ার অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? কী হবে সঠিক উত্তর? কেরালা। অপশান সি হচ্ছে কেরালা। মোট আমি যদি পশ্চিমবঙ্গের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, 6খানা আমাদের আছে কি? 6খানা আছে আমাদের ন্যাশনাল পার্ক। আমি যদি মধ্যপ্রদেশের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, 11টা আছে কি আমাদের ন্যাশনাল পার্ক, সব থেকে বেশি আছে। ভারতে 106খানা আমাদের ন্যাশনাল পার্ক আছে, 54খানা আমাদের কি আছে? টাইগার রিজার্ভ আছে। চলো নেক্সট প্রশ্ন, সাতপুরা কি? সাতপুরা হচ্ছে এটা স্তূপ পর্বত, ঠিক আছে, বঙ্গিল পর্বত নয়, স্তূপ পর্বত বা আগ্নেয় পর্বত নয়, স্তূপ পর্বত, অর্থাৎ এরকম টাইপের পর্বত, ঠিক আছে, স্তূপ পর্বত। নেক্সট কি? নেক্সট হচ্ছে কোনো বিল অর্থ বিল কিনা তা কে ঠিক করে দেবেন? এই ঠিক করার ক্ষমতা একমাত্র আছে লোকসভার স্পিকার বা অধ্যক্ষের, ঠিক আছে। অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কি আছে আমাদের, ভারতের সুপ্রিম কোর্টের বিচারক পুনর্বিবেচনা করার ক্ষমতা লাভ করেছেন। এই যে সিস্টেমটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আমাদের মানে কোন জায়গা থেকে জিনিসটা নেওয়া হয়েছে যে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক কী করতে পারে? পুনর্বিবেচনা করতে পারবে। সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা করতে পারে। কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। বরোড ফিচার্স ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো নেক্সট, এগুলো কিন্তু পড়তে হবে। পুরো মেয়াদ শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে কার দ্বারা কেমনভাবে পদচ্যুত করা যায়? পার্লামেন্ট বা সংশোধনের দ্বারা, অভিশংসন বা ইমপিচমেন্ট, যেটাকে আমরা বলি ইমপিচমেন্ট, ঠিক আছে। ইমপিচমেন্ট এটার বাংলা সেরকমভাবে হয় না, এটাই হচ্ছে একটা আইনত টার্ম। এবার এটাকে জোর জবরদস্তি বাংলা করলে সেটা আলাদা ব্যাপার। তো ইমপিচমেন্টের মাধ্যমে কি করা হয়? রাষ্ট্রপতিকে সরানো হয়। নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে আমাদের, ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে কি ঘোষণা করতে পারে ভারতের রাষ্ট্রপতি? তো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, শাসনতান্ত্রিক জরুরি অবস্থা এবং আর্থিক জরুরি অবস্থা, তিনটেই ঘোষণা করতে পারে, ঠিক আছে, বোঝা গেছে। অর্থাৎ উপরে সবকটি, অপশান ডি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট, খ্যাতনামা শিল্পী সূর্যপ্রকাশ সদ্য প্রয়াত হয়েছেন, তিনি কোন রাজ্যের অধিবাসী ছিলেন? দেখো এই যে কোথা থেকে যে কে মারা গেছে, ঠিক আছে, কোথা থেকে কে মারা গেছে, কোন বিখ্যাত ব্যক্তির যে যে মানে কি বলবো যে দেহাবসান হয়েছে, পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন দেয়। তো এর সঠিক উত্তর কি? তেলেঙ্গানা। রিসেন্ট ইয়ারে আসা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পরীক্ষাতে কিন্তু। অর্থাৎ এখানে কি তোমাকে একেবারে সূর্যপ্রকাশে দিয়ে দেবে? সূর্যপ্রকাশ দেবে না, কি দেবে? অন্য কোনো বিখ্যাত ব্যক্তির নাম দিতে পারে যিনি অ্যাপয়েন্ট হয়েছেন বা মারা গেছেন। তাহলে এগুলো একটু ভালো করে করতে হবে। আজকের আমাদের লাস্ট প্রশ্ন, গেম চেঞ্জার বইটি কোন ক্রিকেটারের আত্মজীবনী? ঠিক আছে,
তো গেম চেঞ্জার বইটি আমাদের শাহিদ আফ্রিদির কিন্তু আত্মজীবনী, এটা কিন্তু আত্মজীবনী, অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি কার? আমাদের শাহিদ আফ্রিদির। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর আজকে। তো এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু অবশ্যই বাড়িতে নোট ডাউন করবে, খাতায় নোট ডাউন করবে, ভালো করে পড়বে, মুখস্থ করবে। দেখো প্রত্যেক দিনের যেই সমস্ত প্রশ্নগুলোতে বোঝানোর আছে সেই সমস্ত প্রশ্নগুলোকে আমি বুঝিয়ে দিচ্ছি। এই সমস্ত প্রশ্নগুলোতে বোঝানোর থেকে মুখস্থের জিনিসপত্র বেশি আছে, বা আমাদের কোন কোন জায়গা ফোকাস করতে হবে সেটা বেশি আছে, সেটা আমি কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে? তো অবশ্যই কথাগুলোকে একটু খেয়াল রেখো, বাড়িতে মন দিয়ে পড়ো। যারা এখন আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, জয়েন করে যাও। ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে তুমি ফ্রি পিডিএফ পেয়ে যাবে, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল টেস্ট, সমস্ত কিছু তুমি সেখানে পেয়ে যাচ্ছ। তো দেখা হচ্ছে আমাদের সাথে নেক্সট ক্লাসে। যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ।